আজকের ভিডিওর আমাদের টপিক হলো ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। এবার তোমাদের মনে হতেই পারে যে এই ইলেকট্রনিক কনফিগারেশন এটা তো একটা খুবই বেসিক টপিক, এটা কি দরকার? এটা অনেক প্রয়োজন, এটা সমগ্র ইনঅর্গানিক কেমিস্ট্রি জুড়ে তোমাদের সাহায্য করবে। এর একটি বিশাল ইউজ রয়েছে, সেই কারণে এটি জানা আমাদের খুবই প্রয়োজন। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন খুবই সংঘবদ্ধভাবে অবস্থান করে, প্রোটন এবং নিউট্রন খুবই সংঘবদ্ধ অবস্থায় অবস্থান করে। তাহলে কি ইলেকট্রনগুলিও নিউক্লিয়াসের বাইরে এইভাবেই সংঘবদ্ধভাবে অবস্থান করবে? তাহলে বলি একদমই নয়। এই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণরত অবস্থায় থাকবে। তাহলে এবার এবার আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে মনে করো কোনো একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা যদি মনে করো 40 হয়, তাহলে এই 40টি ইলেকট্রনে কি একটি কক্ষপথেই চারিদিকেই প্রদক্ষিণ করবে? একটি কক্ষপথেই কি প্রদক্ষিণ করবে? এদের কি নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকবে না? তাহলে বলি হ্যাঁ, এদের একটা নির্দিষ্ট প্যাটার্ন অবশ্যই আছে। প্রত্যেকটি কক্ষপথ একটি নির্দিষ্ট সংখ্যকে ইলেকট্রন ধারণ করতে সক্ষম। এবার এক্সাম্পল স্বরূপ মনে করো, ধরে নাও আমরা সকলেই দেখেছি পেঁয়াজ, পেঁয়াজ আমরা সকলেই দেখেছি। তো পেঁয়াজকে যদি আমরা অর্ধেক করি, তাহলে পেঁয়াজের যে একদম মিডিলের অংশটি, সেই মিডিলের অংশটিকে যদি আমরা বাল্ক বলে থাকি, তাহলে এই বাল্কটিকে যদি আমরা নিউক্লিয়াস হিসেবে কল্পনা করি, এবং এই বাল্কের চারিদিকে যে স্তরগুলি, যে লেয়ারগুলি, সেই লেয়ারগুলি যদি এক একটি কক্ষপথ হয়, তাহলে আমরা যে সত্যিকারের যে অ্যাটমের যে মডেল, সেটি আমরা কল্পনা করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো একটি সেল বা কক্ষক একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করতে সক্ষম। একেই বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। এরপর সায়েন্টিস্ট চার্লস বারি তিনি কি করেছিলেন? তিনি বোরের যে অ্যাটমিক মডেল, সেটির সাহায্য নিয়ে নিজের কতগুলি রুল তিনি বলেছিলেন। এই রুলগুলির সাহায্যে আমরা কোন একটি পরমাণুর চারদিকে যে ইলেকট্রনের বিন্যাস, সেটি কিভাবে হচ্ছে সেটি আমরা খুব সহজেই বার করতে পারবো। তো এই চার্লস বারি যে রুলগুলি দিয়েছিলেন তাকে আমরা বলে থাকি বোর বারি স্কিম। বোর বারি স্কিম। এই বোর বারি স্কিমের রুলগুলি পড়ার পূর্বে আমাদের যে বোরের অ্যাটমিক মডেল, সেটি সম্পর্কে একটা রাফ ধারণা থাকা খুবই প্রয়োজন। তো বোর তার অ্যাটমিক মডেলে কি বলেছেন? বোর তার অ্যাটমিক মডেলে বলেছেন যে ধরে নাও এটি একটি পরমাণু নিউক্লিয়াস, তাহলে এর চারদিকে যে কক্ষপথগুলি রয়েছে, এই কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি প্রদক্ষিণ করবে, এবং তিনি এই কক্ষপথগুলির নামকরণ করেছিলেন কে, এল, এম, এন, এইভাবে বাইরের দিকে এগিয়ে যেতে থাকবে। তো এরপর আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে বোর কে থেকেই কেন নামকরণ শুরু করলেন? এ বি সি ডি এরকম তো তিনি নামকরণ করতে পারতেন। তো এর কারণ হলো বোর যে সময় তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন, সেই সময় খুব কম সংখ্যকই কক্ষক আবিষ্কৃত হয়েছিল, যার কারণে একটা সম্ভাবনা রয়েই গেছিল যে নিউক্লিয়াস থেকে কে এর মাঝে, মানে কে এর থেকে আরো পূর্বে আভ্যন্তরীণ কোনো কক্ষক আবিষ্কৃত হতে পারে। আবার ঠিক তেমনই যে এম এন এন এর পরে আরো বহিস্থ কোনো কক্ষকও আবিষ্কৃত হতে পারত। তো সেই কারণেই এই সম্ভাবনার জন্যই বোর তার যে কক্ষপথের নামকরণ, সেটি যে এ টু জেড অ্যালফাবেট সিরিজের একদম মিডিলের কে থেকে শুরু করেই তিনি করেছিলেন। এবার আমরা ডিসকাস করব বোর বারি স্কিমের প্রথম রুল। তো এই রুলে কি বলা হয়েছে? এই রুলে বলা হয়েছে যে একটি ইলেকট্রন সর্বপ্রথম কোনো লোয়ার এনার্জির অরবিটালে প্রবেশ করবে, এবং তারপর সেটি কোনো হায়ার এনার্জির অরবিটালে প্রবেশ করবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে an electron will always fill an orbit or cell with lower energy and then occupy the higher energy orbits। অর্থাৎ কোনো একটি ইলেকট্রন সর্বপ্রথম কোনো লোয়ার এনার্জির অরবিটালে প্রবেশ করবে এবং তারপর সেটি কোনো হায়ার এনার্জির অরবিটালে প্রবেশ করবে। আমরা জানি
যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ সেটির এনার্জি সবচেয়ে কম হয়, তো নিউক্লিয়াসের যে কক্ষপথটি নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে অবস্থান করছে সেই কক্ষপথে এনার্জি অবভিয়াসলি বেশি হবে। তার মানে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের যেটি সবচেয়ে কাছের কক্ষপথ সেটির এনার্জি যেহেতু সবচেয়ে কম, তাই সেটিতেই সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে। এবং নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ সেটি কি, সেটি হলো কে কক্ষপথ। তো কে কক্ষপথেই সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে, তারপর এল কক্ষপথে, তারপর এম কক্ষপথে, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে কে কক্ষপথে সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে, এল কক্ষপথে তারপর প্রবেশ করবে, কিন্তু এরপরে আমাদের মনে হতেই পারে যে কে এল এম এন এই সব কক্ষপথগুলিতেই সমান সংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে না আলাদা আলাদা সংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে। তো এর অ্যান্সার দিয়েছিলেন সায়েন্টিস্ট বোর বারি তার এই দ্বিতীয় রুলে। এই দ্বিতীয় রুলে তিনি বলেছিলেন সায়েন্টিস্ট বারি যে প্রত্যেকটি কক্ষপথে প্রত্যেকটি অরবিটে একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই প্রবেশ করতে সক্ষম। এটি নির্ভর করবে সেই কক্ষপথটির অরবিট নাম্বারের উপর। তাহলে এবার তোমরা বলি অরবিট নাম্বার সেটিই বা কি? তাহলে অরবিট নাম্বার হলো, ধরে নাও কে কক্ষপথ, কে হলো প্রথম কক্ষপথ, তাহলে কে কক্ষপথের অরবিট নাম্বার হলো 1। এল হলো দ্বিতীয় কক্ষপথ, তাহলে এল এর অরবিট নাম্বার হলো 2। এল যেটা এল এর পর এম, এম এর যে এম হলো তৃতীয় কক্ষপথ, তাহলে এম এর অরবিট নাম্বার হবে 3। এইভাবে চলতে থাকবে। তো এই যে দ্বিতীয় রুল, এই দ্বিতীয় রুলে তিনি একটি ফর্মুলা দিয়েছিলেন, সেই ফর্মুলাটি হলো নাম্বার অফ টোটাল ইলেকট্রন টু এন স্কোয়ার, যেখানে এন হলো অরবিট নাম্বার। তো আমরা একটা চার্ট বানিয়ে নিতে পারি যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই ইলেকট্রনের ক্যালকুলেশনটা আমরা করছি। তো এটি হলো সেল, এটি হলো সেল নাম্বার, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রনস যেটির ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। তো যে এই যে সেল, সেল হলো প্রথম সেল হলো কে, কে এর সেল নাম্বার হলো 1, তাহলে 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে যদি আমরা বার করি তাহলে হয়ে যাবে 2 ইন্টু 1 তার স্কোয়ার, দ্যাট মিনস 2। তারপর হলো এল, এল এর সেল নাম্বার হলো 2, দ্যাট মিনস 2 ইন্টু 2 এর স্কোয়ার, দ্যাট মিনস 8। তারপর এম, এম এর সেল নাম্বার হলো 3, তার মানে 2 ইন্টু 3 এর স্কোয়ার, দ্যাট মিনস 18। এইভাবে চলতে থাকবে। তো এই রুল থেকে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি কক্ষপথে সর্বাধিক কতগুলি করে ইলেকট্রন থাকা সম্ভব। যে কে কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারবে, যেহেতু কে যে কক্ষপথ তার সেল নাম্বার বা অরবিট নাম্বার যাই বলি সেটি হলো 1। আর এল কক্ষপথের সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারবে, এম কক্ষপথের সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারবে। তো এইভাবে আমরা এম এর পরবর্তীয় সমস্ত যে অরবিট বা সেল সেগুলির আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমরা বার করতে সক্ষম হব। এবার আমরা ডিসকাস করব বোর বারি স্কিমের তৃতীয় রুল, দ্যাট মিনস অক্টেট রুল। অক্টেট রুল, তো এই অক্টেট রুল, অক্টেট যে শব্দটি, এই শব্দটি এসেছে অক্টা থেকে, এবং এই অক্টা মিনস 8। তাহলে এই রুলটির নাম অক্টেট কেন হলো, 8 কেন দেয়া হলো? এর কারণ হলো 8 নাম্বারটি এতটা স্পেশাল, তার কারণ যে কোন একটি পরমাণু যখন তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করতে সক্ষম হয় তাহলে সেই পরমাণুটি একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এই অক্টেট রুলটিতে বলা হয়েছে যে the maximum number of electron that the outermost shell of an atom can possess is 8। যে একটি যে কোন একটি পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষপথ যেটিকে আমরা ভ্যালেন্স সেল বলে থাকি, এবং এই ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলি থাকে সেগুলি হলো ভ্যালেন্স সেল ইলেকট্রন। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষপথ বা ভ্যালেন্স সেল, এই ভ্যালেন্স সেলে সর্বাধিক যদি 8টি ভ্যালেন্স সেল ইলেকট্রন
উপস্থিত থাকে, তবেই সেই অণু বা তবেই সেই পরমাণুটি একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এই তিনটে রুলের সাহায্যে আমরা যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে আমরা ট্রাই করে দেখি আমরা পাচ্ছি কিনা। যে ফার্স্ট ধরে নাও হাইড্রোজেন। হাইড্রোজেনের কে কক্ষপথে একটি ইলেকট্রন আছে, যেহেতু একটি ইলেকট্রন হাইড্রোজেনের, তাই কে কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করলো, LMN। তাহলে হিলিয়াম, হিলিয়ামের যেহেতু দুটি ইলেকট্রন, তাই কে কক্ষপথে দুটি ইলেকট্রন প্রবেশ করলো। লিথিয়াম, লিথিয়ামের যেহেতু তিনটি ইলেকট্রন, তাই এবং আমরা শিখলাম যে কে কক্ষপথে সর্বাধিক দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, তাহলে কে কক্ষপথে দুটি ইলেকট্রন প্রবেশ করবে এবং এলে একটা ইলেকট্রন চলে গেল। এইভাবে চলতে থাকবে। এরপর যদি আমরা মনে করো সোডিয়ামে ট্রাই করি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা হলো 11। তো 11টা ইলেকট্রন, তো কে কক্ষপথে দুটি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারবে, এল কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারবে। দ্যাট মিনস 2 8 এ 10, এখন একটা ইলেকট্রন বাকি আছে, তাহলে সেই একটি ইলেকট্রন আবার এম কক্ষপথে গিয়ে প্রবেশ করবে। আশা করছি তোমরা ইলেকট্রন বিন্যাসটি খুব সহজে বুঝতে পারলে। এটা তো ছিল খুবই একটি বেসিক জিনিস, কিন্তু এরপর আমরা মেন যে জায়গা, আমাদের যে মেন যে সমস্যার জায়গা, যে 2p-তে ইলেকট্রন প্রবেশ করাবো না 3s-এ ইলেকট্রন প্রবেশ করাবো, sp-df প্যাটার্নে যে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, সেটি আমরা কিভাবে করব, সেটি সম্পর্কে এবার আমরা ডিসকাস করব। sp-df প্যাটার্নের যে ইলেকট্রন বিন্যাস, সেটি এতটাই বড় যে সেটিকে মুখস্থ করা সম্ভব নয়। তো সেই জন্য অবশ্যই আমাদের কোনো শর্ট ট্রিক অবলম্বন করতে হবে। তো তোমরা বইয়ে সচরাচর দেখেছো যে এই যে চার্টটি, এই চার্টটি বইয়ে আঁকা আছে, এটি একটি শর্ট ট্রিক হিসেবে বইয়ে দেওয়া আছে, যে প্রথমে আমাদেরকে 1s 2s 2p 3s এরকম ভাবে সেটিকে লিখতে হবে, তারপর সেটিকে এরকম করে অ্যারো দিয়ে ডিনোট করতে হবে, তারপর সেটিকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে আবার 1s 2s 2p এইভাবে আবার সেটিকে অ্যারেঞ্জ করতে হবে পরপর, তারপর সেটিতে ইলেকট্রন দিয়ে সেটিকে পূর্ণ করতে হবে। এটাতে তো অনেক সময় লাগবে, এটা তো কোনো শর্ট ট্রিক বলে আমার মনে হয় না। ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের যেটা সত্যিকারের ইজি ট্রিক, এবার সেটাই আমি তোমাদের সামনে ডিসকাস করব। যে প্রথমে মনে করো আমরা লিখব SPDF, তারপর এস এর নিচে 1 2 3 4। এরপর আমরা কি করব, ঠিক উল্টো দিক থেকে এই FDPS এগুলিকে ডবল ডবল করে লিখব, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাবে। তাহলে কেমন ভাবে সে অ্যারেঞ্জমেন্টে হচ্ছে সেটা আমরা দেখে নিই। যে প্রথমে যেহেতু এস থেকে শুরু হচ্ছে, এস এর নিচে 1 আছে, তো এস থেকেই শুরু, তাই এস কে আমরা দুবার লিখবো। প্রথমে এস এস, তারপর পিএস পিএস, তারপর পিএস টিকে আবার ডবল লিখবো পিএস, তারপর ডি পিএস, তারপরে আবার ডিপিএস টিকে আমরা ডবল লিখবো ডি পি এস, তারপর এফ ডি পি এস, তারপর আবার এফ ডি পি এস টিকে আবার আমরা আরেকবার ডবল লিখবো এফ ডি পি এস। এরপর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস এর নিচে 1 আছে, তাহলে এস এর কাউন্টিংটা 1 থেকে শুরু হবে। দ্যাট মিনস এস এর আগে আমরা এখানে 1 বসালাম। এবার যেগুলো এস এর যেখানে যেখানে এস আছে সেগুলিতে আমরা পরপর কাউন্টিংটা করে নেবো আগে। তাহলে এস এর এখানে 1 বসালাম, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পি এর কাউন্টিং শুরু হচ্ছে 2 থেকে। দ্যাট মিনস পি এর কাউন্টিংটা আমরা 2 থেকেই শুরু করব। তাহলে পি এর আগে আমরা শুরু করছি 2 থেকে। পি এর কাউন্টিং 1 থেকে শুরু হবে না, পি এর কাউন্টিং 2 থেকেই শুরু হবে। তারপর 2 এর পর 3, 4, 5, 6, 7। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডি এর কাউন্টিং শুরু হচ্ছে 3 থেকে। দ্যাট মিনস ডি এর কাউন্টিং 3, 4, 5, 6 হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি এফ এর কাউন্টিং শুরু হচ্ছে 4 থেকে। দ্যাট মিনস প্রথমে 4, তারপর এখানে 5।
তাহলে এই যে আমরা একটা প্যাটার্ন অ্যারেঞ্জ করে নিলাম, এবার এই প্যাটার্নটি ফলো করে আমরা যে কোনো এমনকি ৮০ অবধি যদি কোনো একটি পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন যদি ৮০ও হয়, টোটাল ইলেকট্রন সংখ্যা, তাহলে ৮০টি ইলেকট্রনও এইভাবে আমরা খুবই সহজে অ্যারেঞ্জ করে নিতে পারবো। আমরা জানি যে এস কক্ষপথে সর্বাধিক ২টি ইলেকট্রন থাকতে পারে, পি কক্ষপথে সর্বাধিক ৬টি ইলেকট্রন থাকতে পারে এবং ডি কক্ষপথে সর্বাধিক ১০টি ইলেকট্রন থাকতে পারে এবং এফ কক্ষপথে সর্বাধিক ১৪টি ইলেকট্রন থাকতে পারে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে এস কক্ষপথে সর্বাধিক ২টি ইলেকট্রন থাকছে। তাহলে সমস্ত এস এর জায়গাতে আমরা এরকম ২ ২ লিখে নিলাম, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে সুবিধা হবে। ২ ২, ঠিক আছে। এরপর পি কক্ষপথে সর্বাধিক ৬টি ইলেকট্রন থাকতে পারবে, তার মানে 6 6 6 6 6 অ্যান্ড 6 হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডি কক্ষপথে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকা সম্ভব, তার মানে 10 10 10 10 এবং এফ কক্ষপথে সর্বাধিক 14টি ইলেকট্রন থাকতে পারবে, 14 14। তাহলে এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন আমরা খুব সহজেই বার করতে সক্ষম হব। এবার আমরা কিছু এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের চেষ্টা করি। যে প্রথম মনে করো হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 1, তার মানে এটির ইলেকট্রন বিন্যাস হবে 1s1। তারপর হিলিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা 2, তার মানে হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটি হলো 1s2। তারপর লিথিয়ামের যে টোটাল ইলেকট্রন সংখ্যা সেটি হলো 3, তার মানে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s1। এরপর বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2, কারণ বেরিলিয়ামের টোটাল 4টি ইলেকট্রন থাকছে। এরপর বোরনে আমরা জানি 5টি ইলেকট্রন, তার মানে 1s2 2s2 এবং তাহলে 4টে ইলেকট্রন হলো। এরপর 2p1 আর একটা ইলেকট্রন প্রবেশ করবে, এইভাবে চলতে থাকবে। এবার যদি মিডিলের কোনো এলিমেন্ট মনে করো আর্গনের আমরা চেষ্টা করি, তাহলে আর্গনের টোটাল ইলেকট্রন সংখ্যা হলো 18, তাহলে 1s2 2s2 2p6, তাহলে কটা হলো 10টা, 3s2 3p6, তাহলে দেখো 18টা ইলেকট্রন হয়ে গেল, কারণ এটি হলো আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। এরপর যদি পটাশিয়ামের হয়, পটাশিয়ামের 19 ইলেকট্রন সংখ্যা হলো পটাশিয়ামের 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s1, একটা ইলেকট্রন বাড়লো। এটাকে পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটিকে হয়তো তোমরা বইয়ে অনেক জায়গাতে এরকম ভাবে দেওয়া থাকতে পারে যে আর্গন তারপর 4s1, মানে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন, এটাই তো আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। এটা প্রথমে আর্গন এরকম লিখে দিলাম আর্গন হিসাবে, তারপর শুধু 4s1টি নতুন করে অ্যাড করা হলো। এইভাবে যদি আমরা ট্রাই করি, মনে করো ক্রোমিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হলো 24। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা বার করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, এটাই হওয়া উচিত। এরপর যদি আমরা মনে করো কপারে ট্রাই করি, যার টোটাল ইলেকট্রন সংখ্যা হলো 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এটাই হওয়া উচিত। কিন্তু আসলে এই দুটির ক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায়, এদের ইলেকট্রনিক কনফিগারেশনে একটু চেঞ্জ আমরা দেখতে পাই। সেই চেঞ্জটি হয় এই যে 4s2 3d4 রয়েছে, এখানে এটি চেঞ্জ হয়ে হয় 4s1 3d5 এবং এই যে 4s2 3d9 এটি চেঞ্জ হয়ে হয় 4s1 3d10। তো এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এটা কেন হলো। তো বলি এগুলি এক একটি এক্সপেরিমেন্টাল প্রুফ। এই যে চেঞ্জগুলি এক্সপেরিমেন্টালি আমরা অবজার্ভ করতে পেরেছি, তারপর সেটিকে আমরা থিওরিটিক্যালি আমরা সেটিকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এখানে এই চেঞ্জটি কেন হয়, এই চেঞ্জটির কারণ হলো আমরা জানি যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস
যে অর্ধপূর্ণ কক্ষক এবং পরিপূর্ণ কক্ষক, দ্যাট মিনস হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল খুবই স্টেবল হয়। এবার আমরা জানি ডি এ টোটাল ইলেকট্রন থাকে 10, তাহলে অর্ধেক হচ্ছে 5। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D তার অর্ধপূর্ণ কক্ষক লাভের চেষ্টা করছে এবং কপারের ক্ষেত্রে 3D তার পরিপূর্ণ কক্ষক লাভের চেষ্টা করছে। সেই জন্য এই ইলেকট্রনিক কনফিগারেশনে এই চেঞ্জটি আমরা লক্ষ্য করি। তাহলে আজ আমরা প্রথম শিখলাম যে কে এল এম এন এই কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যাসিত হচ্ছে। তারপর আমরা শিখলাম এসপিডিএফ প্যাটার্নে ইলেকট্রনিক কনফিগারেশন বিন্যাস কিভাবে লিখতে হয়। আশা করছি তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস রিলেটেড সমস্ত সমস্যার সমাধান আমি এখানে করতে পেরেছি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটির কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করো, খুব খুব শেয়ার করো, এবং এখনো যদি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো।